ঘুরতে ঘুরতে ভবঘুরে তারানাথ একবার গিয়ে পৌঁছয় উদয়পুর নামের একটা গ্রামে। সেই রাতে শ্মশানে তারানাথের সাথে অদ্ভুত কিছু ঘটে, আর তারপরেই তারানাথ দেখা পায় এক পিশাচের। পিশাচ তারানাথকে একটা অদ্ভুত কাজ করতে বলে, আর তারপরেই বদলে যায় অনেক কিছুই। আসলে কে ছিল সেই পিশাচ? তারানাথ সেই শ্মশানে সেই রাতের বেলায় কি করছিল? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন উদয়পুরের পিশাচ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ। তারানাথের চরিত্রে ইন্দ্রনীল, অন্যান্য চরিত্রে কৌশিক, RNM অভিষেক, সৌম্যদীপ ও তপশ্রী। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন উদয়পুরের পিশাচ। মাটির দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে বসে থেকে তারানাথ বলে উঠল, দেখো, তোমাদের হলো গিয়ে ছোকরা বয়স। এই বয়সে তোমরা বিশ্বাস অবিশ্বাস এই সমস্ত নিয়েই থাকবে। যেটা মনের মতো হবে না সেটাই অবিশ্বাস করতে শুরু করবে, আর যেটা মনের মতো হবে সেটা করে বসবে বিশ্বাস। এ তোমাদের দোষ নয়, এ হলো বয়সের দোষ। বয়স যত বাড়তে থাকবে তত বুঝতে পারবে এই সব কিছু আসলে কিছুই নয়, এর চেয়েও অনেক বড় কিছু আছে। তারানাথ যখন এমন সব তথ্য কথা বলে তখন আমার শুনতে ভালো লাগলেও কিশোরী কিন্তু মনে মনে অধৈর্য হয়ে পড়ে। আজও সেটাই হলো। তারানাথের কথা শেষ হতে কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, সেই কখন আপনার কাছে এসেছি, তেলে ভাজা তো শেষ হয়ে গেল, এদিকে গল্প কিন্তু শুরু হলো না। তখন থেকে আপনি মাটির দিকে তাকিয়ে কি দেখছেন বলুন তো? এ কথায় তারানাথ একবার হেসে উঠল, তারপর বলল, পঞ্চতত্ত্বের কথা শুনেছ তো? পৃথিবী, পবন, বায়ু, তেজ, নাভ। এর কথা তোমরা নাও শুনে থাকতে পারো। এর উল্লেখ রয়েছে ঋগ্বেদে। সেই পঞ্চতত্ত্বের মধ্যে কিন্তু মৃত্তিকাও পড়ে, কারণ মৃত্তিকা এই পৃথিবীর একটা অংশ। তাই মৃত্তিকার যে কত গুণ রয়েছে তা তোমরা বুঝতে পারবে না। স্থান কাল বেঁধে মৃত্তিকা যেমন শুভ হয়ে উঠতে পারে, তেমনই হয়ে উঠতে পারে অশুভ। তা আপনি এই মাটির দিকে তাকিয়ে কি মাটির শুভ অশুভ শক্তি বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন নাকি? আপনার বাড়ির আশেপাশে তো কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বলে জানি। তাহলে আসলে সে কথা নয়, আর সকাল থেকে মনের মধ্যে বহুদিন আগের একটা কথা বারবার ঘুরে ফিরে আসছিল। তোমরা আসার পর থেকেই হিসেব করে দেখেছি, সে কথাই আজ তোমাদের বলবো। তবে বারবার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে কেমন যেন, তাই মাটির দিকে তাকিয়ে সেগুলো মনে মনে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে সেই অভিজ্ঞতার কাহিনীর সাথে মাটির একটা সম্পর্ক রয়েছে, বুঝলে? কিশোরী যখনই বুঝতে পারল তারানাথ কোনো একটা গল্প বলতে চলেছে আর সেই গল্পের ব্যাপারটাই মনে মনে গুছিয়ে নিচ্ছে, তখন সে কিন্তু আর কিছুই বলল না। তার বদলে চুপ করে বসে রইল। আমিও বুঝতে পারছিলাম একটা গল্প গুটিয়ে আসছে। কিন্তু তখনই আকাশে একবার মেঘ ডেকে উঠতেই আকাশের দিকে তাকালাম। আজ সকাল থেকেই এমন অবস্থা। সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে তাকিয়ে দেখি আকাশ কালো হয়ে এসেছে। সাথে সাথেই মুখটা কেমন যেন বেজার হয়ে গিয়েছিল। গিন্নি সেটা দেখে বোধহয় কিছু আন্দাজ করতে পেরেছিল, তবে মুখ টিপে হেসে কিছু না বলেই চলে গেল। আমি মনে মনে একটু খাপ্পাই হয়ে গেলাম। সপ্তাহে একটা দিন তারানাথের কাছে গিয়ে সময় কাটাই, আর সেই দিনটা যদি আকাশের মুখ এমন ভার হয়ে থাকে তাহলে কার ভালো লাগে? তাড়াতাড়ি চা খেয়ে ঘরের মধ্যে বসে অপেক্ষা করছি কিশোরী আসবে, তারপরে আমরা বেরিয়ে পড়ব। কিন্তু এই করতে করতেই হঠাৎ করে নামলো বৃষ্টি।
সেই বৃষ্টি এত জোরে নামলো যে আমি কাচের জানালার কাছে বসে বাইরে বৃষ্টির অবস্থা অনুধাবন করতে লাগলাম। রাস্তায় হেঁটে চলা মানুষদের হাতে ছাতা রয়েছে। এমন বৃষ্টিতে খুব একটা প্রয়োজন না হলে কেউ বাড়ির বাইরে যে বেরোয় না তা বুঝতে পারছিলাম। মনে মনে ভেবে বসেছি, এই বৃষ্টিতে বোধহয় কিশোরী আজ আর এলো না। তবে কিশোরী না হলে আমি একাই চলে যাব তারানাথের বাড়িতে। মনে মনে এমন একটা সিদ্ধান্ত যখন করে ফেলেছি, তখনই দরজার কড়া নড়ে উঠল। আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখলাম কিশোরী ছাতা বন্ধ করতে করতে ইতস্তত করছে। তারপর আমায় দেখতে পেয়ে বলল, ভেতরে ঢোকার সময় নেই বুঝলে, এক্ষুনি বেরিয়ে চলো। বৃষ্টি সামান্য ধরেছে, এরপর আবার যদি বৃষ্টি নেমে গেলে তখন বিপদে পড়া যাবে। আরে তুমি যে একেবারে কাক ভেজা হয়ে গেছো, আরে ভেতরে এসো, মাথাটা একটু মুছে নাও তো আগে। ওসব আহ্লাদপনা এখন না করলেও চলবে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আকাশের অবস্থা দেখেছো? একবার জোরে বৃষ্টি নামলে কিন্তু তখন ছুটে গিয়ে ট্রাম ধরতে গেলেই দুবার স্নান করার মতো ভিজে যেতে হবে। তাকিয়ে সত্যিই দেখলাম বৃষ্টি সামান্য ধরে এসেছে। তাই আর সময় নষ্ট না করে একটা ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। পথে নেমেই বুঝতে পারলাম আজ আর হেঁটে যাওয়ার সময় নেই। তাই পয়সা বাঁচানোর চিন্তা আর করলাম না। তার উপর এখন মাসের প্রথম দিক, পকেট ভালোই গরম রয়েছে। তাই আমরা ট্রামে উঠলাম। ট্রামে যেতে যেতে কিশোরীর সাথে সাংসারিক দু একটা কথাবার্তা হলো। তারপর যখন নামলাম তখন বৃষ্টিটা আবার নতুন করে শুরু হয়েছে। ট্রাম থেকে নেমে সামনের তেলে ভাজার দোকান থেকে তেলে ভাজা কিনে নিয়ে তারানাথের বাড়িতে যখন ঢুকেছি, তখন দেখি তারানাথ তক্তাপোষের উপরে বসে মাটির দিকে একভাবে তাকিয়ে রয়েছে। আমরা দাওয়ায় উঠে তার একপাশে বসার পরে তারানাথের হুঁশ ফিরল। আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, সে কি, তোমরা এত বৃষ্টির মধ্যে এলে কি করে? আপনি তো বলেন ঠাকুরমশাই, মনের মধ্যে কোনো কিছুর জন্য প্রবল ইচ্ছে থাকলে তার পথ এমনিতেই বেরিয়ে আসে। আর আমরা যখন ট্রামে উঠেছি তখন বৃষ্টি সামান্য কমে এসেছিল। আপনার বাড়ির কাছে এসে নামতেই বৃষ্টিটা আবার নতুন করে শুরু হয়েছে। আমাদের কথায় তারানাথ হেসে উঠল। তারপর বলল, একটা দিন গল্প না শুনতে পারলে তোমাদের সময় বোধহয় কাটতেই চায় না, তাই না? ঠাকুরমশাই, এই সপ্তাহে একটা দিনই তো আপনার কাছে আসি, আর আমরা না এলে যে আপনারও ভালো লাগবে না, তাই না? তা ঠিকই বলেছ। তোমরা না এলে আমার একা বসে থাকতে ভালো লাগে না। আজকাল খদ্দের তো তেমন জোটে না। সারাদিন বাড়ির দাওয়ায় বসে একরকম মাছি তাড়াই। কালে ভদ্রে দু একটা খদ্দের জুটে যায়, তবে তোমরা এলে বড় ভালো লাগে। এই বুড়োর কাছে তোমরা ছাড়া যে আর কেউ আসে না। ঠাকুরমশাই, এই আকাশ ভাঙা বৃষ্টি নিয়ে কিন্তু আপনার কাছে এসেছি। আজ কিন্তু একটা দারুণ গল্প বলতে হবে আমাদের, না হলে কিন্তু ছাড়ছি না। এই তো এলে, আগে একটু জিরিয়ে নাও, একটু ভালো করে বসো, জল খাও, তারপর না হয় সেসব কথা হবে। এসে বসেছ যখন অবশ্যই গল্প শোনার জন্য মন অধৈর্য হয়ে পড়ছে। তোমাদের আর ধৈর্য হলো না, বুঝলে? আমি আর কথা না বলে তেলে ভাজার ঠোঙাটা তার দিকে এগিয়ে দিতে যেতেই তারানাথের মুখে হাসি ফুটল। তখনই উঠে ঘরের ভেতর থেকে একটা ছোট্ট রেকাবি নিয়ে এসে তাতে তেলে ভাজাগুলো ঢেলে আমাদের সামনে মেলে ধরল। তারপর একটা তুলে নিয়ে কামড় দিয়ে বলল, এই বৃষ্টির দিনে তেলে ভাজা খাওয়ার মধ্যে যে আহ্লাদ আছে তা তোমরা বুঝবে না। বাইরে ঝমঝম বৃষ্টি আর হাতে গরম তেলে ভাজা, আহ! বুঝবো না বললেই হলো। তাহলে এই বৃষ্টির মধ্যে আমরা তেলে ভাজা নিয়ে এলাম কি করতে? তা তো আমার ভালো লাগে, তাই নিয়ে এলে। আচ্ছা, বসো। তেলে ভাজা শেষ করে একটা পাসিংশ সিগারেট ধরিয়ে একটু ধোঁয়া ছেড়ে তারানাথ বলল, একটু ভালো করে বসো তো, তোমাদের আজ একটা ভালো কথাই শোনাবো। অনেক দিন আগের কথা, তবে তোমাদেরও ভালো লাগবে শুনতে, বুঝলে? এরপর বেশ কিছুক্ষণের কথাবার্তার পরে
তারানাথ আমাদের সেই গল্প বলতে শুরু করলো। সব সাধনার কথা তোমরা আগেই শুনেছ। সব সাধনার জন্য একটা নির্দিষ্ট লক্ষণযুক্ত মড়া প্রয়োজন হয়। তারপর সেই মড়াকে নিয়ে নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে নির্জন জায়গায় সব সাধনায় বসতে হয় গোটা রাত ধরে সব সাধনা করার পর ভোরের দিকে সূর্যের আলো ফোটার আগেই সব সাধনার স্থান ত্যাগ করতে হয়। সব সাধনা আমি যতবার করেছি তার চেয়ে বেশি দেখেছি সব সাধনা করতে। যদিও সব সাধনার সময় সেখানে অন্য সাধকের থাকার নিয়ম নেই, আমি মাঝে মাঝে যে গুরুর সাথে বেরিয়ে পড়তাম তাদের সব সাধনার জন্য তৈরি করে দিয়ে আমি সেখান থেকে অন্য কোথাও চলে যেতাম, আবার পরদিন সকালে ফিরে আসতাম। এই এত কিছুর মধ্যে কিন্তু একটা প্রশ্ন আমার মনে সব সময় থেকে যেত, সব সাধনা করার পর সেই মৃতদেহের কি হয়? তোমাদের বোধহয় মনে আছে, আমার গ্রামে আমি একবার বর্ষার সময় এমনই এক সব সাধনার সময় শবের হাতে পড়েছিলাম। সেবার যদি কাল ভৈরব সেখানে গিয়ে আমায় না বাঁচাতেন তাহলে বোধহয় তোমাদের সামনে বসে গল্প বলা আমার পক্ষে সম্ভব হতো না। সে যাই হোক, সব সাধনার পরে আমি প্রতিবার দেখেছি মৃতদেহকে নদীর জলে ভাসিয়ে দিতে। যেখানে নদীর জলে ভাসিয়ে দেওয়ার সুবিধে নেই সেখানে মৃতদেহ পুড়িয়ে দেওয়া হতো। তবে মাঝে মাঝেই সব সাধনার পরে শবদেহ ছেড়ে আসতে হতো বিভিন্ন কারণে। সেই সমস্ত শব যে প্রতিহিংসা পরায়ণ হয়ে সাধকের উপর ক্ষতি করার জন্য আক্রমণ করবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তবে সাধকের ক্ষমতা যদি বেশি হয় তাহলে তারা তার কিছুই করতে পারত না। তবে সাধকের ক্ষমতা মাঝে মধ্যে কম হলে সেই ক্ষেত্রে চরম পরিণতি হতো। কিন্তু তেমনই এক সব সাধনার জন্য ব্যবহৃত শবের পাল্লায় আমি পড়েছিলাম। তবে সে আমার গ্রামে নয়, এক অজানা অচেনা গ্রামে এক গভীর রাত্রে আমি তেমন এক চরম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। সেই কথাই তোমাদের আজ বলি। গ্রামের নাম এখন আর মনে নেই, তবে মনে করো গ্রামের নাম উদয়পুর। সে গ্রামে আমি ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছেছিলাম গ্রামের শ্মশানে। এক সাধুর সাথে আমার দেখা। সাধুকে দেখে মনে হলো সাধু বেশ উচ্চ স্তরের সাধক। তবে তার সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর বুঝতে পারলাম সেই সাধক উচ্চ স্তরের হতে পারে, কিন্তু তার মুখের ভাষা কিংবা ব্যবহার খুব একটা ভালো নয়। সে গ্রামের শ্মশানের একটা গাছের তলায় বসেছিল। আমি গুটি গুটি পায়ে তার কাছে গিয়ে খানিকটা দূরে চুপ করে দাঁড়িয়ে রইলাম। তার দু চোখ বন্ধ, তিনি পদ্মাসনে বসে এক মনে বোধহয় কোনো ধ্যান করছিলেন। আমি তাই তাকে বিরক্ত করলাম না, এক পাশেই বসে রইলাম। বেশ কিছুক্ষণ এইভাবেই কেটে গেল। শ্মশানটা বেশ বড়। শ্মশানের এক পাশে দু তিনটে বড় বড় গাছ রয়েছে, তারপরে বাকিটা ফাঁকা জায়গা। তার এক পাশে শ্মশানের চিতা থেকে কখন ধোঁয়া উঠছে, যত দূর দেখা যায় তত দূর সামনে খোলা ফাঁকা জমি রয়েছে, কারণ সেখানে তখন চাষিদের ঘুরে ফিরে যেতে দেখা গেল। এই সময় সেই সাধু হঠাৎ করে বললেন, এখানে কেন এসেছিস? চলে যা এখান থেকে। আমি অন্যমনস্ক হয়ে সামনের দিকে তাকিয়েছিলাম, তাই তার কথায় একটু চমকে উঠে তার দিকে তাকিয়ে দেখি তিনি কিন্তু তখনও চোখ বন্ধ করেই আছেন। আমি তার কথার উত্তর দিচ্ছি না, অথচ তিনি চোখ বন্ধ করে আবার বললেন, অনেকক্ষণ তো হলো এখানে এসে বসেছিস, শুধু শুধু আমায় কেন বিরক্ত করছিস? চলে যা এখান থেকে, চলে যা বলছি তো। আমার একটু রাগ হলো। সাধু যখন বুঝতে পেরেছে আমি এতক্ষণ ধরে এখানে বসে রয়েছি, তাহলে আমায় সে কথা আগে বললেই হতো। আর তাছাড়া এমন অভদ্র ব্যবহার একজন সাধক অন্য একজন সাধকের সাথে কি করে করতে পারেন? আমি রাগ হলেও চুপ করে বসে রইলাম, কিছুই বললাম না।
ভাবটা এমন দেখালাম যেন তার কথা আমি শুনতে পাইনি। তার দিক থেকে মুখটা ঘুরিয়ে সামনের দিকে তাকালাম। ততক্ষণে বিকেল হয়ে এসেছে। সাধু এবার বাঁচ খাই গলায় চেঁচিয়ে বলে উঠলেন, কানে কথা যাচ্ছে না নাকি তোর? বললাম না এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। আমি এবার কিন্তু শান্ত গলাতেই তার কথার উত্তর দিয়ে বললাম, একজন সাধক হয়ে আরেকজন সাধকের সাথে আপনার এমন আচরণ করা কি শোভনীয়? তুই তুই আমায় শেখাবি আমি কার সাথে কেমন ব্যবহার করব? তোকে এখান থেকে চলে যেতে বলেছি, চলে যা। আপনার যেমন এই শ্মশানে থাকার অধিকার রয়েছে, তেমন আমারও এখানে থাকার অধিকার রয়েছে। আমি তো আপনাকে বিরক্ত করছি না। সাধু এবার চোখ খুলে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে দেখলেন। তারপর হঠাৎ করে তার গলার স্বর খাদে নামিয়ে বললেন, আজ সব সাধনার জন্য এক প্রশস্ত তিথি রয়েছে। আমি আজ এই শ্মশানে বসেই সব সাধনা করব, তাই তোকে এখান থেকে চলে যেতে বলছি। তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই কাল সকালে এখানে ফিরে আসতে পারিস, কিন্তু আজ রাতে শ্মশানে তোর থাকা চলবে না। হঠাৎ করেই যেন আমি বুঝতে পারলাম আসলে কেন তিনি আমায় এখান থেকে চলে যেতে বলেছিলেন। কিন্তু একটা ব্যাপার আমার মনের মধ্যে চলছিল, এখানে তো কোনো সব আমি দেখতে পাচ্ছি না, তাহলে তিনি সব সাধনা করবেন কিভাবে? ব্যাপারটা নিয়ে আর কিছু বললাম না। সেখান থেকে চলে আসার সময় বললাম, ক্ষমা করবেন ঠাকুর মশাই, আমি বুঝতে পারিনি আপনি সব সাধনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাহলে আমি এখানে আসতাম না, আমি চলে যাচ্ছি। যদি সম্ভব হয় তাহলে আমি কাল সকালে এখানে আবার আসব, আপনার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই। সাধু বোধহয় এবার আমার উপর প্রসন্ন হলেন। তিনি ডান হাত মাথার উপর তুলে হাসি মুখে আমার দিকে তাকালেন। তারপর বললেন, মনে আমার প্রতি কোনো ক্ষোভ রাখিস না বেটা। সব সাধনার জন্য মরা এখনো খুঁজে পাইনি, সেই নিয়ে আমি চিন্তায় রয়েছি। তাই তোকে কি বলতে কি বলে ফেলেছি। কাল সকালে তুই একবার আমার কাছে আসিস, তখন না হয় তোর সাথে কথা বলবো। তোকে আমার বড় ভালো লেগেছে রে বেটা। মনে কিন্তু কোনো ক্ষোভ রাখিস না আমার জন্য। আমি হাসি মুখে সাধু বাবার দিকে তাকিয়ে প্রসন্ন মনেই গ্রামের দিকে ফিরে গেলাম। হঠাৎ করে সব সাধনার আগে সেই শ্মশানে গিয়ে উপস্থিত হয়ে সাধুকে যে একটু অস্বস্তিতে ফেলে দিয়েছিলাম তা আমি নিজেই বুঝতে পারলাম। আমি যদি কখনো সব সাধনা করি তাহলে সেই শ্মশানে আমিও তো কাউকে থাকতে দিতে চাইব না, এটাই তো নিয়ম। তবে সাধুর গলা ছাড়ার আর অমন কথাবার্তা আমার মনে একটু ক্ষোভের সৃষ্টি করেছিল, কিন্তু গোটা ব্যাপারটা জানতে পারার পর সেই ক্ষোভ আর মনে রইল না। আমি গ্রামের মধ্যে ফিরে একটা গাছের তলায় বসে গোটা রাতটা কাটিয়ে দেব বলে ভাবলাম। এই শ্মশানে আসার আগেই পথের পাশে সেই গাছটা দেখতে পেয়েছি। গ্রামের মধ্যে ফিরে গিয়ে কিন্তু আর একটা লাভ হলো। সেই গাছের তলায় আমাকে বসে থাকতে দেখে পাশেরই একটা বাড়ি থেকে একজন লোক আমার জন্য কিছু খাবার নিয়ে এলো। কয়েকটা ফলমূল, দুটো মিষ্টি আর সামান্য জল। খিদেও পেয়েছিল, তাই সেগুলো খেয়ে মনে মনে মধুসুন্দরী দেবীকে বললাম এই লোকটির কল্যাণ করতে। তারপর গাছের তলাতেই কোনো রকমে শুয়ে এক সময় ঘুমিয়ে পড়লাম। ঘুমটা ভাঙল গভীর রাত্রের দিকে। তখনও ভোর হতে খানিকটা সময় বাকি রয়েছে। আমি গাছের তলায় উঠে দাঁড়িয়ে এদিকে ওদিকে হেঁটে বেড়াতে লাগলাম। ওদিকে গ্রামের বাড়িঘরগুলো রয়েছে। আমি যেই গাছের তলায় বসে রয়েছি তার একপাশে একটা ছোট ডোবা। ডোবার জলের কাছে গিয়ে জলের মধ্যে পা ডুবিয়ে বসে রইলাম। আসলে গরমের সময়
তবে রাতের দিকে ঠান্ডা লাগে, আর সেই ঠান্ডার মধ্যে জলে পা ডুবিয়ে বসে থাকতে বড় আরাম লাগে। তাছাড়া টানা 2 দিন হেঁটেছি প্রায়, পায়ে সামান্য ব্যথা হয়েছিল, তাই জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকার পরে আবার উঠে এসে সেই গাছের তলায় গিয়ে ঘুমোলাম। এবার কিন্তু ঘুমটা ভাঙল বেশ সকালের দিকে। উঠে বসে তাড়াতাড়ি চারপাশটা দেখে নিয়ে সেই শ্মশানের দিকে হাঁটতে শুরু করলাম। শ্মশানে গিয়ে দেখি সেই সাধু সেই গাছের তলাতেই একভাবে বসে আছে। ব্যাপারটা দেখে প্রথমে আমি কেমন চমকে গেলাম। সাধুকে দেখে মনে হলো তিনি কাল বিকেলে যেভাবে বসেছিলেন এখনো ঠিক সেখানে সেভাবেই বসে আছেন, সামান্য পরিবর্তনও হয়নি কোনো কিছুর। আমার পায়ের শব্দে সেই সাধু আমার দিকে তাকালেন, তারপর হাসি মুখেই বললেন, এসেছিস? আমি জানতাম তুই আসবি। আমি বুঝতে পারলাম তার সব সাধনা বোধহয় হয়েছে, তাই তার মন প্রসন্ন রয়েছে। তাই একটু সাহস নিয়েই জিজ্ঞাসা করলাম, সব সাধনা করেছেন ঠাকুরমশাই? করেছি রে, করেছি। তবে আজই যে আমায় এখান থেকে চলে যেতে হবে, তোর সাথে যে বেশিক্ষণ বসতে পারবো না বাবা। আয় আমার পাশে এসে একটু বস, তোর সাথে একটু কথা বলি, তারপর আমায় বেরিয়ে পড়তে হবে। আমি তার পাশে গিয়ে বসতেই সাধু আমার কথা জিজ্ঞাসা করতে লাগলেন। আমিও আমার সমস্ত কথা তাকে খুলে বললাম। ধীরে ধীরে সাধু আমার উপর প্রসন্ন হতে শুরু করলেন। এমনকি যখন শুনলেন আমি নিজেও একবার সব সাধনা করেছি, তখন মনে হলো তিনি একটু বেশি খুশি হলেন। তারপরে কথা ও কথার পর সাধু উঠে দাঁড়িয়ে বললেন, আমায় এখনই বেরিয়ে যেতে হবে, বুঝলি? পাশের গ্রামে আমার একটি কাজ রয়েছে। এখন বেরিয়ে পড়লে দুপুরের মধ্যে পৌঁছে যাব, তাহলে আবার বড় বিপদ হয়ে যেতে পারে। কি বিপদ ঠাকুরমশাই? সেই গ্রামে আমার এক ভক্ত রয়েছে। আসলে আমি তো এদিক ওদিক ঘুরে বেড়াই, তবে এই গ্রামের 2টো গ্রামের পাশেই আমার বাড়ি, যেখানে ছেলেবেলায় আমি থাকতাম। সেই সূত্রে আশপাশের কয়েকটা গ্রামের লোকদের সাথে আমার সামান্য পরিচিতি রয়েছে। এই মানুষটাও তেমন একটা বিপদে পড়েছে, তার বাড়ি থেকে একটা দোষ লেগেছে, তাই আমার সেখানে যেতেই হবে। তুই এখানেই থাক, বুঝলি? আমার মনে হয় না তোর কোনো সমস্যা হবে। আমি যদি পারি তাহলে কাল সকালে আবার এখানে ফিরবো। 2 দিন এখানে থেকে তারপর উত্তরের দিকে বেরিয়ে পড়ব। তুই চাইলে আমার সঙ্গে তখন যেতে পারিস। প্রথমবার সাধুকে দেখে তার কথাবার্তা শুনে যেমন খারাপ লেগেছিল, এবার কেন জানি না তাকে বেশ ভালো লাগতে শুরু করলো। আমিও তার কথায় সম্মতি জানিয়ে সেই গাছের তলায় বসে রইলাম। মনে মনে ভাবলাম, একটা দিন কাটিয়ে দিলেই সাধু কাল সকালে ফিরে আসবে, তারপর তার সাথে উত্তরের দিকে বেরিয়ে পড়ব। অনেকদিন একা একা ঘুরে বেরিয়েছি, এখন একটা কারোর সাথে বেরিয়ে পড়তে পারলে ভালোই লাগবে। সাধু আমায় সেখানে রেখেই বেরিয়ে গেলেন। যতদূর তাকে দেখা যায় আমি তাকিয়ে রইলাম। তারপর সাধু চলে যেতেই গাছে হেলান দিয়ে সামনের মাঠের দিকে তাকিয়ে রইলাম। সাধু চলে যাওয়ার পরে আমি উঠে গোটা শ্মশানের চারপাশটা ঘুরে বেড়াতে লাগলাম। তবে একটা জায়গায় কেমন যেন মনে হলো মাটি সামান্য খোঁড়া হয়েছে, আর দেখে মনে হয় আজকালের মধ্যেই মাটি খোঁড়া হয়েছে, তারপর সেই মাটি আবার চাপা দেওয়া হয়েছে। ব্যাপারটা তোমাদের ঠিকভাবে বলে বোঝাতে পারবো না। সেখানে মাঠে সামান্য নরম গুঁড়ো গুঁড়ো, আর মাটি খোঁড়া হলে যেমন একটা চিহ্ন থেকে যায় তেমনই চিহ্ন রয়েছে। ব্যাপারটায় আমি তেমন গুরুত্ব দিলাম না। আমি নিজের মতো শ্মশানের আশেপাশে ঘুরে সন্ধেবেলায় সেই গাছের তলায় গিয়ে বসে পড়লাম। একটা গোটা রাত ঘুমিয়ে কাটিয়ে দেব, তারপর কাল সকালেই সাধু বাবা চলে আসবে।
কিন্তু সেই রাতটা যে আমার জীবনে এমন রাত হবে তা আমি কখনো বুঝতে পারিনি। অন্ধকার হবার একটু পরেই প্রথম আমার হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো। আমার মনে হলো এই শ্মশানে আমি একা নই, এই শ্মশানে আমার সাথে যেন আরো কেউ রয়েছে। তোমরা জানো, এমন অদ্ভুত ব্যাপারগুলো আমি খুব সহজেই বুঝতে পারি। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে কোনো ঘটনা ঘটার আগে কিংবা শুভ কিছুর উপস্থিতি আমার মনে কেমনভাবে যেন এসে বেঁধে। আমার তখন ঠিক তেমনই হলো। আমি অল্প অন্ধকারে চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কোথাও কেউ নেই। কিন্তু সেই অদ্ভুত অনুভূতিটা কিন্তু মনের মধ্যে রয়েই গেল। বাতাসে যেন সামান্য কি একটা পরিবর্তন হয়ে গেছে বলে মনে হলো। আমি বুঝতে পারছিলাম এই শ্মশানে আজকের রাতটা অতি সাধারণভাবে আমার কাটবে না। তবে আমার ক্ষতি যে সহজে কেউ করতে পারবে না সেটাও আমি জানি। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার উপর রয়েছে। তাছাড়া কাল ভৈরব আমায় এর আগেও রক্ষা করেছেন। তাই তেমন কোনো বিপদে পড়লে মধুসুন্দরী দেবী কিংবা কাল ভৈরবকে স্মরণ করলে আমি নিজের মনের বল যেমন কিছুটা ফিরে পাব, তেমনি চরম পরিস্থিতিতে তারা আমায় সাহায্য করতে পারবে। এই একটা সাহস নিয়ে আমি গাছের তলায় বসে রইলাম। এতটা বলে তারানাথ থামতে কিশোরী বলে উঠল, কিন্তু ঠাকুরমশাই, আপনি হঠাৎ ভয় পেলেন কেন? আপনার তো দেহ বন্ধন করা থাকে, তাছাড়া আপনার কাছে তো কিছু তন্ত্রমন্ত্রের ক্ষমতাও রয়েছে। তাহলে ওই শ্মশানে হঠাৎ করে এমন ভয় পেলেন কেন? তারানাথ হেসে উঠল। তারপর পাশের সিগারেটের প্যাকেট থেকে আর একটা সিগারেট বের করে বলতে লাগলো, সব কিছুরই একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে, বুঝলে? এই যে দেহবন্ধন একসময় আলগা হয়ে আসে। বিশেষ বিশেষ স্থান কিংবা পরিস্থিতিতে পড়লে দেহবন্ধনের ক্ষমতাও কিন্তু ফিকে হয়ে যায়। আর যে তন্ত্রমন্ত্রের কথা বলছো, আমি আমার গোটা জীবনে যা শিখেছি কিংবা জানতে পেরেছি তা তো এই বিশাল পৃথিবীর তন্ত্রমন্ত্রের সামনে সামান্যটুকু মাত্র। তেমন কোনো শক্তিধর অশুভ শক্তির সামনে পড়লে আমার তন্ত্রমন্ত্র হয়তো আমায় বাঁচাতেও পারবে না। তবে সেদিন ভয়টা ঠিক কী কারণে পাচ্ছিলাম তা আমি নিজেও বুঝতে পারছিলাম না। তবে এইটুকু বুঝতে পারছিলাম যে এই গোটা রাতে আমার চারপাশে এমন কিছু ঘটে যাবে যেটা হয়তো আমি ভাবতে পারছি না। সামান্য কিছু সময়ের মধ্যেই কিন্তু ব্যাপারটা কেমন কমে এলো। আমি বুঝতে পারলাম আমার চারপাশটা আবার হালকা হয়ে এসেছে। এতক্ষণ ধরে হাওয়ার শব্দ ছাড়া আর কিছুই আমি শুনতে পাচ্ছিলাম না। এবার কিন্তু আশপাশ থেকে ঝিরঝির শব্দ শুনতে পেলাম। আমার থেকে খানিকটা দূরে নিভে যাওয়া চিতাটা তখনও দাঁড়িয়ে আছে। চারপাশে অল্প অন্ধকার নেমে এসেছে ততক্ষণে। সেই অল্প অন্ধকারের মধ্যে চাঁদের আলো এসে পড়ছে। তবে আকাশে চাঁদটা কুমড়োর ফালির মতো একদম সামান্য একটু। ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় বেশ কয়েকদিন আগে বোধহয় অমাবস্যা গেছে, কিংবা সামনেই অমাবস্যা। গাছের তলায় বসে হাওয়ার শিরশির শব্দ আর মাঝে মাঝে ঝিঁঝি পোকার শব্দ শুনে চলেছি মন দিয়ে। ভেবে চলেছি বহুদিন আগের ছেলেবেলার কথা। সেই কৈখালি মাঠে দুপুর রোদে বসে থাকার সময় যেমন চারপাশে শূন্যতার মধ্যে আমি একা বসে থাকতাম, এখন এখানে বসে তেমনটাই মনে হলো। যতদূর চোখ যায় অন্ধকার ছবির মতো সব কিছু যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের দিকে তাকাতেই দেখতে পেলাম গ্রামের সমস্ত আলো কখন যেন নিভে গেছে। মনে হতে লাগলো একটা গোটা শ্মশানের মধ্যে আমি এসে বসেছি। আসলে আমার চারপাশে যে ছোট্ট শ্মশানটা রয়েছে সেই শ্মশানটা আসলে চারিদিকে যত দূর দৃষ্টি যায় তত দূর নিয়েই তৈরি হয়েছে। আর এই শ্মশানে একমাত্র জীবন্ত আমি।
এসব কথা মনের মধ্যে ভাবতে ভাবতে ছোটবেলার কথা মনে পড়ে যেতে লাগলো। সেসব মনে পড়তেই হঠাৎ করে মায়ের কথা খুব মনে পড়ল। এখানে আসার আগেই ভেবেছিলাম একবার বাড়ি ফিরে যাব, কিন্তু সেটা আর হলো না, কারণ সেই সাধু এখানে এলে তার সাথে আমায় বেরিয়ে পড়তে হবে। তারপর কবে বাড়ি ফেরার সুযোগ হবে সেটা জানি না। এভাবে বেশ কিছুক্ষণ বসে রয়েছি, তারপর হঠাৎ করে আবার কিন্তু আগের সেই অদ্ভুত ভারী ভাবটা আমার মনের মধ্যে কেমন যেন একটা প্রভাব ফেলল। আমি এবার স্পষ্ট বুঝতে পারলাম চারপাশে ঝিঝির শব্দটা কেমন যেন কমে এসেছে। আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম, এতক্ষণ ধরে দূরে গ্রামটাকে কিংবা ফাঁকা জমিগুলোকে অন্ধকারের মধ্যে একটা অবয়বের মতো দেখতে পাচ্ছিলাম। এখন যেই দিকে তাকাই সেদিকে কেমন যেন কালো অন্ধকারটা বেড়েছে, তাই বোধহয় এমন মনে হচ্ছে। কিন্তু একটু পরেই আমি যে গাছের তলায় বসেছিলাম সেই গাছের উপরে একটা খসখস শব্দ শুনতে পেয়ে প্রথমবারের মতো আমি কেমন যেন চমকে উঠলাম। গ্রামের শ্মশানে সাপ খোপের ভয় থাকে। যদি গাছের উপরে কোনো সাপ উঠে বসে থাকে আর সেই সাপ যদি এখন আমার গায়ে এসে পড়ে, তাহলে কেমন বিপদ ঘটবে কথাটা ভেবে চমকে উঠে গাছের তলা থেকে খানিকটা সরে আসলাম। বুঝতে পারলাম গাছের উপরে কোনো সাপ বা তেমন কিছু নেই। আমার মনে হলো অল্প হাওয়ায় গাছটা দুলে উঠেছে, তাই আমি এমন দেখেছি। বেশ খানিকক্ষণ গাছের দিকে তাকিয়ে থাকার পরে আবার গাছের নিচে গিয়ে বসলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একটা অদ্ভুত অনুভূতি আমার চারপাশে আস্তে আস্তে ঘিরে ফেলছে। গাছের উপর কিন্তু সেই শব্দটা আরো একবার শুনলাম। এবার আমি গাছের দিকে তাকালাম না, তার বদলে মন স্থির করে অপেক্ষা করতে লাগলাম গাছের উপরে যে রয়েছে তার আমার সামনে আসার জন্য। আমি কেমন যেন বুঝতে পারছিলাম আমার মাথার উপরে যে গাছটা রয়েছে তার উপর কেউ একটা আছে, কিন্তু কোনো কারণে এসে নিচে নামার চেষ্টা করছে না। আমিও ধৈর্য ধরে চুপ করে বসে অপেক্ষা করতে লাগলাম। আর ঠিক সেই সময় মনে হলো আমার ঘাড়ের কাছে কি যেন একটা সুরসুর করছে। সেই অল্প অন্ধকার আর চাঁদের আলোর মধ্যে পিছনের দিকে তাকাতেই আমি যেটা দেখতে পেলাম তাতে সত্যি বলতে আমি চমকে উঠেছিলাম। যদি আমার জায়গায় অন্য কেউ হতো তাহলে সে হয়তো একটা চিৎকার করে অজ্ঞান হয়ে যেতে পারত, বুঝলে। এমনভাবে কথাটা তারানাথ শেষ করে চুপ করলো যে আমি বলে উঠলাম, কি ছিল ঠাকুরমশাই? আপনার ঘাড়ের কাছে কি এসে পড়েছিল? তারানাথ আমাদের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসতে লাগলো। সে হাসির অর্থ এই যে আর একটু অপেক্ষা করো, তারপর তো বলবো। আমরা অধৈর্য হয়ে পড়তে লাগলাম। কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আপনি কি দেখলেন সেটা বলুন না। গল্পের এমন একটা জায়গায় এসে থেমে গেলেন যে। আমি পেছনের দিকে গড়িয়ে তাকাতেই দেখতে পেলাম আমার পিছনে একটা নারীর মুখ। এই অল্প আধো অন্ধকারে যেটুকু দেখা যায় তাতে দেখতে পেলাম তার দুটো সাদা রঙের চোখ, আর গোটা মুখের চামড়া কেমন যেন ফ্যাকাশে হয়ে এসেছে। আমি অমনভাবে তাকে দেখতে পেয়ে সামান্য পিছিয়ে এসেছিলাম, আর সেটা দেখেই সে শব্দ করে হেসে উঠল। আর তখনই গোটা ব্যাপারটা আমি দেখতে পেলাম। আমার পিছনে যে গাছটা ছিল তার ডালে দুটো পা ঝুলিয়ে সেই নারী মূর্তি মাথা উল্টো করে নিচের দিকে করে আমার দিকে তাকিয়ে আছে। তার মাথার চুল মাটিতে গিয়ে ঠেকছে। তবে এত কিছুর মধ্যে সে নারীর শরীরে যে পোশাক রয়েছে সেই পোশাকের এখানে ওখানে ছেঁড়া ফাটা মাটি লেগে আছে। এমন একটা অদ্ভুত ব্যাপার দেখে আমি সামান্য সময়ের জন্য চমকে উঠলেও তারপরে সমস্ত মনের জোর একত্রিত করে বলে উঠলাম, কে তুমি? কে তুমি? আমার কথার উত্তরে সেই মূর্তি আরো একবার হেসে উঠল।
তার সাদা দুটো চোখ যেন চক্রের মতো চক্রাকারে পাক খেতে লাগলো। তার মুখের সেই বীভৎস হাসি, তার সাদা বড় বড় দাঁতগুলো বাইরে বেরিয়ে আছে, আর তার সাথে তার মুখের চামড়ায় কেমন যেন ক্ষত হয়েছে এখানে ওখানে। আমি তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি, সে অদ্ভুতভাবে হেসে চলেছে। বেশ কিছুক্ষণ পরে আমি বললাম, তুমি যদি ভেবে থাকো এভাবে আমায় ভয় দেখাবে, তাহলে কিন্তু তুমি নিজের মনস্কামনায় উত্তীর্ণ হতে পারবে না। আমায় ভয় দেখানো তোমার কাজ নয়। তার চেয়ে তুমি বলো তুমি কে, আর এখানে কেন এসেছো? এবার সেই নারী মূর্তির মুখের হাসি কিন্তু মিলিয়ে গেল। তার বদলে একটা কান্নার শব্দ শুনতে পেলাম, আর সেই কান্নার সাথে তার শরীরটা যেন আস্তে আস্তে দুলতে লাগলো, যেন মনে হলো গাছের একটা ডাল অল্প হাওয়ায় দুলছে। সেই আধো অন্ধকারের মধ্যে তাকে ভালোভাবে দেখা না গেলেও তার দুটো চোখ, দাঁত আর তার শরীরের কাপড়টা স্পষ্টভাবে বোঝা যায়। একটা অদ্ভুত নাকি সুরে কান্না আমার চারপাশে ঘুরে বেড়াতে লাগলো। আমি বুঝতে পারছিলাম এই অশুভ প্রেতের কোনো ক্ষমতা নেই আমার ক্ষতি করার। তবে সে কোনো একটা কারণে সেখানে এসেছে, আর সেই কারণটা আমার জানা দরকার। বেশ কিছুক্ষণ এইভাবে কান্না চলার পরে আমি প্রায় ধমকে উঠে বললাম, এই চুপ করো, কি হয়েছে সেটা আমায় বলো। তুমি এখানে এসেছো কেন? এবার কিন্তু আমার কথায় কাজ হলো। সে সেইভাবেই উল্টো হয়ে ঝুলতে ঝুলতে আমার দিকে তাকিয়ে বলল, আমায় আমায় খুন করেছে, খুন। তারপর আমায় নিয়ে সব সাধনা করেছে। তারপর আমায় ওই শ্মশানের মাটিতে পুঁতে রেখেছে। আমায় উদ্ধার কর, আমায় উদ্ধার কর। তার কথা শুনে প্রথমে আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর হঠাৎ করেই মনে হলো আজ বিকেলে শ্মশানের মধ্যে ঘুরে বেড়ানোর সময় একটা জায়গায় মাটি সামান্য আলগা হয়ে থাকতে দেখেছি, আর সব সাধনা তো সেই সাধু কাল রাতেই করেছে। কিন্তু কাল রাতে আমি এখানে কোনো মৃতদেহ দেখতে পাইনি। তাহলে সেই সাধু সব সাধনা করলো কিভাবে, সেই প্রশ্নটাও আমার মনে ছিল। এখন যেন সমস্তটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যেতে লাগলো। কিন্তু ব্যাপারটা অনুমান করতে পেরে আমি মনে মনে চমকে উঠলাম। বললাম, কিন্তু তোমায় খুন করেছে কে? আর তোমায় শ্মশানের মাটিতে পুঁতে রেখেছে কে? কোন সব সাধনার কথা তুমি বলছো? আমার কথায় সেই নারী মূর্তি এবার অদ্ভুতভাবে হেসে উঠল। তারপর বলল, এই শ্মশানে যার সাথে তুই দেখা করতে এসেছিলি, সে আমায় এই শ্মশানে পুঁতে রেখেছে। সে আমায় খুন করেনি, কিন্তু আমায় যে খুন করেছে তার কাছ থেকে আমায় নিয়ে এসেছে। হঠাৎ করে আমার মনে হলো সেই নারী মূর্তি হয়তো মিথ্যে কথা বলছে, কারণ খুন করলে সেই মৃতদেহ কখনো সব সাধনার কাজে লাগতে পারে না। কথাটা মাথায় আসছে, আমি একটু জোরের সাথেই বললাম, তুমি মিথ্যে কথা বলছো, এ হতেই পারে না। খুন করলে সেই মৃতদেহ কখনো সব সাধনার কাজে লাগতে পারে না। আমার কথায় সেই নারী মূর্তি আবার আগের মতো কাঁদতে শুরু করলো। তার কান্নার শব্দ শ্মশানের চারপাশে ভেসে যাচ্ছিল। আমার কেমন যেন সেই শব্দ কানে লাগতে শুরু করলো। আমি তাই বললাম, আবার কি হলো? তুই বিশ্বাস করছিস না? আমার কথা তুই বিশ্বাস করছিস না? আমায় বিষ খাইয়ে খুন করেছে। তারপর আমার মৃতদেহ নিয়ে সব সাধনা করেছে। এবার আমি বুঝতে পারলাম, হ্যাঁ, এটা হতে পারে। বিষক্রিয়ায় যদি মৃত্যু হয় তাহলে সেই সব সাধনার কাজে লাগতে পারে। কিন্তু সেই সাধু কি জেনে শুনে একটা অন্যায়কে প্রশ্রয় দিয়ে তার সব নিয়ে সব সাধনা করলো, তারপর সেই সবটাকে মাটির তলায় পুঁতে রাখলো? ব্যাপারটা আমার কাছে কেমন যেন অদ্ভুত বলে মনে হলো। সেই সাধুকে অতি উচ্চস্তরীয় সাধক বলে মনে হয়েছিল। সেই সাধক কখনো এমন কাজ করতে পারে না, কিন্তু সেই নারী মূর্তি তখনও তার কথা বলে চলেছে। আমায় নিয়ে
কতবার বললাম আমায় মুক্তি দিতে, কিন্তু আমার কথা শুনলো না। তবে আরেকবার যদি সে আমায় নিয়ে সব সাধনা করতে পারে, তাহলে আমার আত্মা তার কাছে বন্দী হয়ে যাবে। কিন্তু কিন্তু তুই আমায় বাঁচা। আমি মুক্তি চাই, আমি মুক্তি পেতে চাই, বাঁচা আমাকে। একটা কথা কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম, সেই সাধক এই সব নিয়ে যদি সব সাধনা করে থাকে, তাহলে তার সব সাধনা পুরোপুরিভাবে সম্পূর্ণ হয়নি। তাই সে মৃতদেহটাকে মাটির তলায় চাপা দিয়ে রেখে গেছে। আবার কাল সকালে ফিরে এসে যদি সব সাধনা করে রাতের বেলা, তাহলেই তার সব সাধনা সম্পূর্ণ হবে। তারপরে এই নারী মূর্তির আত্মা তার অধীনে চলে যাবে। তখন সে তাকে দিয়ে যা খুশি করিয়ে নিতে পারবে। এই ব্যাপারটা আমি আগেই জেনেছি যে একবারের সব সাধনায় কখনো মিথ্যে কথা বলতে যাবে কেন। তবুও আমি আর একবার তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, তুমি যদি আমায় মিথ্যে কথা বলে থাকো, তাহলে কিন্তু তোমার মুক্তির ব্যবস্থা আমি করব না। এখন বলো, তোমার মৃতদেহটা কোথায় আছে? শ্মশানে ওইখানে মাটির তলায়? আমার কথা শুনে সেই নারী মূর্তি এবার হেসে উঠে বলল, ঠিক ধরেছিস। এখনই আমার মৃতদেহটাকে ওখান থেকে তোল। তারপর আমায় তুলে আমার শরীরটাকে যদি পুড়িয়ে দিতে পারিস, তাহলে আমার মুক্তি করবি। দয়া কর আমায়। কিন্তু সেই সাধু যদি কাল ফিরে এসে তোমার মৃতদেহটা এখানে দেখতে না পায়, তাহলে তো সে বুঝতে পারবে আমি সেটা তুলে পুড়িয়ে দিয়েছি। তখন সে তো আমার উপর রাগ করে বসবে। কেন আমার মুক্তি হোক সেটা তুই চাস না? তুই নিজেও তো একজন সাধক। তুই সাধক হয়ে আমার কষ্ট এভাবে দেখতে পারবি? আমায় তখন খুন করা হয়েছে, আর তারপর আমার শরীরটাকে নিয়ে এসব করা হচ্ছে। এসব তুই মেনে নিতে পারবি মেনে নিতে? তোর মৃতদেহটাকে নিয়ে যদি কেউ এমন করে, তাহলে কি তুই মেনে নিতে পারতিস? কথাটা শুনে হঠাৎ করে আমার গোটা শরীর কেমন যেন কেঁপে উঠল। এমন একটা কথা আমাকে বলে বসলো, আমি কেমন চমকে গেলাম। সেটা দেখেই বোধহয় সে এবার হেসে উঠল। মরার কথা শুনেই কেমন কেঁপে উঠলি দেখলি? আর দেরি করিস না, আমায় মুক্তি দে। আমি এবার ভালো করে কিছুক্ষণ ভাবলাম। মনে হলো সত্যিই তো, এই নারীকে যদি খুন করা হয়ে থাকে আর তার শরীরটা নিয়ে সব সাধনা করা হয়, তাহলে তার আত্মার মুক্তি ঘটবে না। সেই কৈখালি মাঠে যে অতৃপ্ত আত্মা আমার পিছু নিয়েছিল, তার আত্মার মুক্তি ঘটেনি বলেই তো সে আমার পিছু পিছু অত দূর পর্যন্ত গিয়েছিল। আর আজ এই সাধুর ক্ষতি করার কোনো ক্ষমতা বোধহয় প্রেতের নেই। তাই সে আমার কাছে এসেছে মুক্তির জন্য। তাই আমার কাছে অনুরোধ করে যদি মুক্তি পাওয়া যায়। শ্মশানের এক পাশে একটা ছোট্ট ঝুপড়ি মতো ছিল। সেটা এতক্ষণ আমার চোখে পড়েনি। আসলে সেটা চোখে না পড়ারই কথা। দুটো বড় গাছের পিছনের দিকে সেই ঝুপড়িটার মতো করা রয়েছে, তবে বেশি কিছু নেই। দুপাশে হোগলা পাতার বেড়া, আর মাথার উপরে তেমন হোগলা পাতা ছাওয়া। আমায় সেই নারী মূর্তি বলল, ওই যে ছোট্ট ঘর দেখছিস, ওই ঘরে একটা কোদাল রয়েছে। সেটা নিয়ে এসে আমাকে ওখান থেকে তোল। তারপর আমি সব বলে দিচ্ছি তোকে। সত্যি বলতে কি, সেই নারী মূর্তির নির্দেশে আমি হোগলার ঘর থেকে কোদাল এনে মাটি খুঁড়ে সেই মহিলার মৃতদেহ তুললাম। তারপর সেই ঘরের ভিতরেই পেলাম আগুন জ্বালাবার মতো একটা দেশলাই, সামান্য খড়, এমনকি কাঠও পেলাম। দেখেই বোঝা যাচ্ছিল শ্মশান যাত্রীদের বসার জন্য এই ঘর নয়। এই ঘর হচ্ছে শ্মশানে এসে মরা পোড়ানোর জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন হয় তার। সেখান থেকে সেই নারী মূর্তির মৃতদেহটা তুলে আনতেই আমার কেমন যেন চমক লাগলো। তার গোটা শরীরে কোথাও এমন কোনো চিহ্ন নেই যা দেখে বোঝা যায় তার মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে। সত্যি বলতে, তাকে যখন আমি তুলে আনলাম,
তখন তার গোটা শরীরে কোনো কাপড়ের চিহ্ন মাত্র নেই। আসলে সব সাধনার জন্য ব্যবহৃত মৃতদেহ কখনোই বস্ত্রে থাকে না, সেই মৃতদেহ হয় নিরাভরণ। কিন্তু তার গোটা শরীর এই অন্ধকার আর অল্প আধারের মধ্যেও মনে হলো না যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। তার শরীরটা তুলে এনে সেই অর্ধ জ্বলন্ত চিতার উপরে তুলে দিয়ে সামান্য আগুন দিতেই অদ্ভুতভাবে সেই মৃতদেহটা জ্বলতে শুরু করলো। অথচ তাতে যে কাঠ রয়েছে সেই কাঠ পোড়া। আমি সামান্য খড় আর দুটো কাঠ দিয়েছিলাম, তাতে এমনভাবে আগুন জ্বলার কথা নয়। আমি কেমন যেন অবাক হয়ে পিছনে সরে এসে দাঁড়িয়ে দেখতে থাকলাম। এমন সময় আমার চারপাশে হাসির শব্দ শুনতে পেলাম। সেই হাসির শব্দ এমন যেন আমায় তাচ্ছিল্য করে কেউ হাসছে, আর হাসতে হাসতে সেই নারী মূর্তি এবারে বলে উঠল, ওরে বেটা, পুরানোর আগে একবার মুখটা দেখলি না ভালো করে? কথাটা শুনেই আমার কেমন যেন চমক ভাঙল। আমি তাড়াতাড়ি সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম অল্প পুড়ে আসা মৃতদেহটার মুখটা তখনও মোটামুটিভাবে বোঝা যায়, কিন্তু এই মুখের সাথে একটু আগে দেখা মুখের কোনো মিল নেই। আর সেটা বুঝতে পেরেই পিছনের দিকে তাকিয়ে একটু চিৎকার করে বলে উঠলাম, তবে রে, এই ছল! এমন কেন করলি? কেন করলি এমন? আমি এই শ্মশানে নিচে থাকি। এই শ্মশানে আমার চোখের সামনে আরো একটা আত্মাকে ওই সাধু নিজের অধীনে নিয়ে আসবে, সেটা আমি কি করে হতে দিব? তাই ওর মুক্তি ঘটিয়ে দিলাম। ওর মুক্তির জন্য তোর সাথে সামান্য ছলনা করেছি বটে, কিন্তু তুই বল, এ ভালো হলো না? কথাটা শুনে এক মুহূর্তের জন্য আমি কেমন যেন হতবাক হয়ে গেলাম। একবার মনে হলো সেই সাধুর সব সাধনায় বোধহয় আমি বিঘ্ন ঘটালাম। আবার মনে হলো এই নারী মূর্তি যা বলছে সে কথাও ঠিক, কিন্তু তবুও আমি যে কাজ করেছি সেই কাজটা বোধহয় না করলেই ভালো হতো। আমি চিতায় জ্বলতে থাকা মড়াটার দিকে তাকিয়ে রইলাম। ততক্ষণে সেটা অর্ধেক পুড়ে এসেছে। আমার আশেপাশে ঘুরতে থাকা সেই নারী কণ্ঠ এবার যেন আগের থেকেও বেশি জোরে হাসতে লাগলো। ভালো কাজ করেছে কিনা জানি না, তবে কাল যদি সেই সাধু এসে সব দেখে তাহলে আমার ওপর বড্ড রুষ্ট হবে। অন্ধকারে চিতা থেকে বেশ খানিকটা দূরে চুপ করে দাঁড়িয়েছিলাম। এবার যেন মনে হলো আমার থেকে হাত কয়েক দূরে সেই নারী মূর্তি এসে দাঁড়িয়েছে। বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে মৃতদেহটা পুড়ে যেতে দেখলাম। তারপর সেই নারী মূর্তি হঠাৎ করেই যেন আমার উদ্দেশ্যে বলল, আমায় তুই চিনতে পারিস নি এখনো। আমি এই শ্মশানের দেবী, যার মৃতদেহ তুই পুড়িয়েছিস তাকে সত্যি খুন করা হয়েছিল, আর তাকে নিয়ে ওই সাধক আমার বুকের ওপর বসে সব সাধনা করছিল। সেটা আমি কি করে মেনে নি বলতো? সেই সাধকের অবশ্য কোনো দোষ নেই, সেসব জানতো না। তবে আমি চেয়েছিলাম তুই আমার শ্মশানকে কলঙ্ক মুক্ত করিস, তাই তোর হাত দিয়েই এই কাজ করালাম। কথাটা শুনে আমি কেমন অবাক হয়ে পাশের দিকে তাকালাম, আর দেখতে পেলাম আমার পাশে এসে যে দাঁড়িয়েছে সে এক নারী মূর্তি, তা বোঝা যায়। কিন্তু এখন সেই অশুভ অনুভূতিটা আমার কিন্তু আর হলো না। তার বদলে চারপাশটা কেমন যেন একটা শুভ অনুভূতিতে ভরে গেছে। আমি বুঝতে পারছিলাম চারপাশে ভারী হয়ে আসা হওয়াটা এখন কেমন যেন হালকা হয়ে এসেছে। চারপাশে সেই অদ্ভুত স্বরে হাসি কিংবা কান্নার কোনো শব্দ নেই। ঝিঝি পোকার শব্দটা শোনা যাচ্ছে না বটে, তবে হাওয়ার শব্দটা শোনা যাচ্ছে। আমার চোখের সামনে ধীরে ধীরে মৃতদেহটা সম্পূর্ণ পুড়ে যাওয়ার একটু পরেই সেই নারী মূর্তি বলল, আমার বুকে দাঁড়িয়ে একটা অন্যায় হওয়ার হাত থেকে আমায় তুই মুক্ত করলি, তারা না মুক্ত করলি। আমি ওই মেয়েটিকে মুক্ত করার কথা তোকে কিন্তু বলিনি, আমি আমায় মুক্ত করার কথাই তোকে বলেছিলাম। একবার ভালো করে ভেবে দেখ। কথাটা বলেই সেই নারী মূর্তি কিন্তু হঠাৎ করে কেমন যেন
হাওয়ায় মিশে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে একবার তাকে দেখলাম। সেই নারী মূর্তি আমার নাম কি করে জানতে পারল সেটা ভেবেই আমি অবাক হলাম। তারপর আবার শ্মশানের সেই জ্বলন্ত চিতাটার দিকে তাকিয়ে দেখতে লাগলাম। ততক্ষণে চিতায় তুলে দেওয়া সেই মৃতদেহটা প্রায় অনেকটাই পুড়ে এসেছে। আমি সেখানে দাঁড়িয়ে ভাবতে লাগলাম আমার এখন কি করা উচিত। একটু পরেই ভোর হয়ে আসবে, নতুন সকালের সূর্যের আলো ফুটে উঠবে, আর সকাল হলেই সেই সাধু চলে আসবে শ্মশানে। কিন্তু তিনি ফিরে এসে যদি এই সব দেখেন, তাহলে তাকে আমি কি জবাব দেব? কোনো এক অচেনা নারী মূর্তির কথায় আমি এই সব কাজ করেছি বললে তিনি কি আমায় বিশ্বাস করবেন? মনের মধ্যে এমন একটা দোলাচল আমার চলতে লাগলো। তাই সূর্য ওঠার খানিকক্ষণ আগেই আমি সিদ্ধান্ত নিলাম এই গ্রাম থেকে আমি চলে যাব। রাতের বেলা কি ঘটেছে না ঘটেছে তার কোনো কিছুই ঠিকমতো মাথায় ঢুকছিল না, তাই বুঝিয়ে বলার মতো কিছুই আমার কাছে ছিল না। তাই আমি আর সময় নষ্ট না করে সূর্য ওঠার সাথে সাথে সেই গ্রাম থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বহুদিন পরে এক সাধকের সাথে কথা বলতে বলতে এই বিষয়টা তাকে জানিয়েছিলাম। তখন তিনি আমায় বলেছিলেন, মাঝে মাঝে অনেক শ্মশানে মোরা পড়তে পড়তে সেই শ্মশানের স্থান মাহাত্ম্য বদলে যায়। তখন তখন সেই শ্মশানে শ্মশান দেবী রূপে কোনো এক নারী শক্তি সেই শ্মশানকে রক্ষা করতে শুরু করে। আমার মনে হয় তারানাথ, তুমি তেমনই কোনো এক নারী শক্তির সম্মুখীন হয়েছিলে, আর সে কোনোভাবে তোমাকে দিয়ে তার শ্মশানকে কলঙ্ক মুক্ত হওয়া থেকে আটকেছিল। তবে তবে সে সরাসরি তোমায় কেন দেখা দিল না, আর এই পিশাচ রূপে কেন দেখা দিল সেটাই আমি বুঝতে পারছি না। একটা প্রশ্নের উত্তর আমি গোটা জীবনেও খুঁজে পাইনি। তবে তবে বুঝতে পেরেছিলাম সেদিন আমি যা করেছি তা ভুল ছিল না, তা অন্যায় ছিল না, বরং বরং একটা ভালো কাজই করে বসেছিলাম। তারানাথের কথা শেষ হতেই কিশোরী আর আমি উঠে পড়লাম। বাইরে বৃষ্টি কমে এসেছে, তবে আকাশে কালো মেঘ তখনও রয়ে গেছে। তাড়াতাড়ি বেরিয়ে না পড়লে আবার বৃষ্টির মধ্যে পড়তে হবে। বাইরে বেরিয়ে ট্রাম ধরবো এমনই ঠিক করা ছিল। পথে নামতেই কিশোরী বলল, আচ্ছা, তোমার কি মনে হয় তারানাথ আজ আমাদের যা বলল তার সব কথাই সত্যি? আমি হেসে উঠে কিশোরীর দিকে তাকিয়ে বললাম, আজকের গল্পটা বোধ হয় তোমার বিশ্বাস হলো না, তাই না? কিশোরী সে কথার উত্তর দিল না, তবে তার মুখের ভাব বলে দিচ্ছিল আমি ঠিকই বলেছি।